পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন, স্বাক্ষর করছেন শুভেন্দু অধিকারী। যে ছবি শান্তিকুঞ্জে বসে দেখছেন তার মা বাবা। কিছুক্ষণ আগে আমরা কথা বললাম তার মায়ের সঙ্গে, গায়ত্রী অধিকারী, ওদিকে শিশির অধিকারী। গায়ত্রী অধিকারী বলছিলেন, যা শিক্ষা, যাবতীয় শিক্ষা, এই সব রাজনীতির পাঠ তা তো বাবার থেকেই। শিশির অধিকারী নিঃসন্দেহে রাজনীতির একজন গুরু। টানা 3 বার কাঁথি থেকে তিনি সাংসদ হয়েছেন। একসময় মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় তিনি কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই শিশির অধিকারী তারও বক্তব্য কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদের শোনাবো, তার প্রতিক্রিয়া। তবে তার আগে আরো একবার শুনিয়ে রাখি, শান্তিকুঞ্জে খুশির হাওয়া, পাড়া প্রতিবেশীরা এসেছেন, তারা উচ্ছ্বাস করছেন। মা গায়ত্রী অধিকারী কি বলছেন? 5 বছর ধরে কম করেছে, কে গেছে? একমাত্র শুভেন্দু গেছে, নিজের মৃত্যুকে ডেকে নিয়ে গেছে। সেখান থেকে আমার ছেলে ফিরে এসছে। আপনি বলেছিলেন রত্নগর ভাব, আমাকে বলেছিলেন। হ্যাঁ, রত্নগর কেন বলেছিলেন? এই যে রত্নগর্ভা, এই যে আজকে তার হয়ে গেল। আশীর্বাদ হ্যাঁ, খুশি নিশ্চয়, হ্যাঁ খুশি হব না। আপনি তো অনেকবার বলেছিলেন আপনার ছেলে মুখ্যমন্ত্রী হবে। কাকে বলেছিলেন? কাকে বলেছিলাম বলেছিলেন অনেকবার। মনে নেই, বলেছিলাম হয়তো। কি খেতে ভালোবাসে ছেলে? ছেলে সেই পুরনোই কথা, একটু ডাল, একটু পোস্ত, একটু পোস্তর বড়া, একটু ইলিশ মাছ, একটু চিকেন। খুব আনন্দ পাচ্ছি। গরমের সময় রাত্রে বাড়ি এলে বলবে আমি জল ঢালা ভাত খাবো। গরম ভাতে জল ঢেলে দিয়ে আলু ভাজা দিয়ে, তারপরে আপনার ইলিশ মাছ ভাজা, ডিমের মামলেট, এগুলো দিয়ে জল ঢালা ভাত খেতে। মা হিসাবে আপনার আনন্দ তো ধরছে না দেখছি। হচ্ছে না? না, ধরছে না দেখছি। খুব আনন্দ বেশি। কার? খুব আনন্দ করছেন তো। হ্যাঁ, হ্যাঁ, আনন্দ করবো না? ভেবেছিলেন একদিন হবেন হ্যাঁ, আপনার? এবারই ভেবেছিলাম হবে। হ্যাঁ, তো সেই একই আছেন গায়ত্রী দেবী। সেই একই গায়ত্রী দেবীকে দেখতে পাচ্ছি, কোনো বদল নেই। মুখ্যমন্ত্রীর মা আপনি, এটা কি ভুলে যাচ্ছেন আপনি? না, মুখ্যমন্ত্রী এর জন্যে একই রকমই থাকবে জনগণের জন্যে। আমি তো আছি, মা তো ঘরে আছি। হ্যাঁ, মা তো মুখ্যমন্ত্রীর মা ঠিকই, খুব আনন্দ হচ্ছে। মায়ের জন্যে তো হয়নি। ছেলেকে কি বলবেন? হ্যাঁ, কি বলবো, কি বলার আছে? ভালোভাবে কাজ করো। পারবে তো? হ্যাঁ, নিশ্চয়ই পারবে। এত 5 বছর ধরে যে ছেলে আমার, হ্যাঁ, এখানে সেখানে কে গেছে বলুন তো? কে গেছে? একমাত্র শুভেন্দু গেছে। ভাল লাগছে তো? হ্যাঁ, নিশ্চয়ই ভালো লাগছে। ভাল লাগছে খুব। গায়ত্রী দেবী এরকমই বসে থাকেন এবং সেরকমই বসে আছেন, পানগুলো নিয়ে সাজিয়ে সেই একই শুভেন্দুর মা হয়েই থাকলেন। রত্ন করবার কথা নিউজ 18 বাংলাকে আগেই বলেছিলেন। কেন বলেছিলেন? রত্নগর্ভা এই যে ছেলের জন্য। এর সঙ্গে বোঝাপড়া করে মোদিজির আদর্শে এবং মোদিজিকে ভরসা করে তার কাছে গিয়ে বাংলার উন্নয়নের জন্য পরপর প্রস্তাব দিয়ে বাংলার যুবকদের উন্নতি করার দরকার। সেই নন্দীগ্রামের লড়াই, প্রাক্তনের ডাক 2016-তে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সেই দুবার হারানোকে তিনি বাংলার ছেলে ভান্তা ভাত খাওয়ার ছেলে তিনি বলতেন এবং তাকে তিনি কথা কিনে রাখলেন। নন্দীগ্রাম যুদ্ধ তো ইতিহাস সৃষ্টি করেছে। আমরা জানি যে নন্দীগ্রাম লড়াই আমরা করেছিলাম, লড়াই করতে নেতৃত্ব শুভেন্দু দিয়েছে এবং তাকে বারে বারে সেইটাকে ধাক্কা মেরে পিছিয়ে দেওয়া একটা কৌশল চলছিল। সে কৌশলে আজকে পান্তা ভাত খাওয়া মানুষ জয়লাভ করেছে এবং শুধু নন্দীগ্রাম নয়, আজকে কলকাতার ভদ্রলোকেরা স্বদেশপ্রিয় কলকাতার যে সভ্যতা, সে সভ্যতা আজকে ন্যূনতম স্বীকৃতি পেয়েছে মেদিনীপুর। আজকে সেই জন্য কলকাতার মানুষকে আমি প্রণাম, শ্রদ্ধা, নমস্কার জানাই। নন্দীগ্রাম মেদিনীপুর তো বটেই, অজয় মুখার্জিকে প্রণাম করে আমি সারা পশ্চিমবাংলার মানুষকে
প্রণাম শ্রদ্ধা নমস্কার জানাই আমার পরিবারের পক্ষ থেকে। সকলকে ধন্যবাদ জানাই, আপনার প্রেসকেও ধন্যবাদ জানাই। আপনারা সকলের সুবৃদ্ধি হোক, আপনাদের পুত্র পরিবার একটা বাস্তব রাজনীতির মধ্যে একটা কঠিন অর্থনীতি, শক্তিশালী অর্থনীতি যেন পায়, এই প্রার্থনা থাকবে। শিশিরবাবু, আপনার হাত ধরেই রাজনীতিতে মানে একেবারে শুভেন্দু অধিকারী ছেলের জন্য আপনার বাবা হিসাবে কতটা গর্ব না, লাগছে? আমাদের পরিবারে কারোর হাত কাউকে ধরতে হয় না, আমাদের পরিবারের হাত নিজেই তৈরি করে। হ্যাঁ, আমি বাপ হিসাবে নিশ্চয়ই আপনারা হয়তো বেশি বলছেন, কিন্তু আমাদের পরিবারে কারো হাত কাউকে ধরতে হয় না, সকলে যে যার মতো করে দাঁড়িয়ে পড়ে। আর এই মেদিনীপুরের ভূমিকা, যে মেদিনীপুরে দ্বিতীয়বারের জন্য 55 বছর পর একজন মুখ্যমন্ত্রী পেল, সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে শুভেন্দু অধিকারী হয়তো এর আগেই হতে পারতেন, সেটা কেন মনে করছেন? না, মনে করছি এটা অজয়দার চোখের জলটা আজকে আমার চোখের সামনে ঠস করে পড়ছে। অজয়দাকে ডেকে নিয়ে অপমান করা হয়েছিল, সেটা আমি ভুলতে পারিনি জীবনে। সিদ্ধার্থ রায়কে ডেকে নিয়ে আসা, তাকে মুখ্যমন্ত্রী করা, যা কালের গতিতে যা হওয়ার হয়েছে। কিন্তু সেদিন কথা ছিল ইন্দিরা গান্ধীর সঙ্গে, অজয় মুখার্জি দলটা নিয়ে যখন চলে এলেন এখানে, কংগ্রেসে চলে এলেন, তখন তার কথাই ছিল অজয়দাকে মুখ্যমন্ত্রী করা হবে। এটা অন্য কেউ না জানলে আমি জানতাম, এবং শেষে অজয়দা মুখ্যমন্ত্রীর মুখ দেখতেন না, বিধানসভায় যেতেন না। রবীন্দ্রনাথের জন্মদিনে তার আজকে শপথ গ্রহণ বাঙালির কাছে বড় একটা ঐতিহ্য। বাংলার প্রতি ভারতবর্ষের যে শ্রদ্ধা, বিশ্বকবি রবীন্দ্রনাথকে সামনে দিয়ে একবারে কবিগুরু রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীতে আজকে সারা পৃথিবী আজকে উদযাপন করছে বাংলা বাঙালি। আজকে এই দিনে তো আছে, ও ছোট লোকের কথা বলবেন না। আর মোদিজির বাংলার প্রতি যে সম্মান আজকে দেখিয়েছেন, আজকের দিনে আপনার শপথ গ্রহণ অনুষ্ঠান করে, বিশেষ করে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তিনি শপথ অনুষ্ঠান করে আজকে দেখিয়ে দিলেন যে না, তিনি বাংলা বিরোধী নয়, তিনি বাংলার স্বীকৃতিকে শ্রদ্ধা করেন। শুভেন্দুবাবু, মমতা বন্দ্যোপাধ্যায়কে 2021-এ শুভেন্দু অধিকারী হারিয়েছিলেন, তারপর আবার 26-এ। এই যে দুবার সিটিং চিফ মিনিস্টারকে হারালেন, সেটাই কি তার মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়টাকে আরো প্রশস্ত করলে এই পুরো রাজনৈতিক যে লড়াই? সে কথা আমি বলবো না। আমি এটুকু বিশ্বাস করি যে যোগ্য মানুষকে যোগ্য সম্মান দেওয়া উচিত, উনি যোগ্য মানুষ নয়। এইখানে আমি বসতাম, উনি ওখানে বসতেন। হ্যাঁ, উনি বাংলা চিনেন না। আমি যদি এক কথাই বলি বাংলা চিনেন না, আপনারা জানেন না। আমি ওসব কথা এখনই বলবো না, কারণ ওই দলটা আমি করতাম। ভুল ত্রুটি যাই করেছি, আমরা ক্ষমা চাই। আমি গামছা গলায় দিয়ে বিভিন্ন নির্বাচনী সভাতেই বলতেন যে ভুল করেছেন, নতমস্তকে ক্ষমা চাইছেন। হ্যাঁ, এই কেন এটা বলতেন? এটার কারণ হচ্ছে উনি অযোগ্য মুখ্যমন্ত্রী। 10,000 টাকা কোনো মানুষের সংসার চলে? হ্যাঁ, আমি তো ভাবতে পারি না। রাস্তায় দাঁড়িয়ে ওর বাড়ি যখন আমি যেতাম, রাস্তায় দাঁড়িয়ে ছেলেটা বলতো যে আমার বাবার ক্যান্সার, মা অসুস্থ, বাপ-মাকে দেখাবার পয়সা পাই না। বাংলার ছেলে মেয়ে তারা আমাকে বলতো যে একটু পয়সা বাড়িয়ে দিতে বলুন না। 10,000 টাকা দিয়ে তিনি বাংলার মেরিট কিনতেছেন। ওই 300-500 টাকা মায়েদের দিয়ে ঝিগিরি করানো। কোথায় গেল আমার শিল্প? কোথায় আমার হাওড়া কোথায় গেল? বর্ধমান কোথায় গেল? কোথায় আছে? আবার বন্দর কোথায় গেল? উনি যে মোমবাতি ধরেছিলেন, কত বড় ধাপ্পা! রামনগরের মানুষ, মেদিনীপুরের মানুষকে এত বড় ধাপ্পা কোনো মানুষ দেয় নাকি? উনি বন্দর কি জিনিস জানেন? মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়নের জন্য কি করা উচিত বলে আপনি মনে করেন? কি যথা সময়ে বলবো। কি প্রস্তাব বা আপনার প্রস্তাব যথা সময়? বিধায়ক কার্যালয় হবে। হ্যাঁ, আমি তো নিশ্চয়ই ওখানে সপ্তাহে 1-2 দিন থাকবো। কারণ কলকাতা আমার বাড়ি আছে, আমি ভবানীপুরেও আমরা বাড়ি ভাড়া নেব। শিশিরবাবু, আমার লাস্ট প্রশ্ন,
মানে আগের প্রাক্তন রাজ্য সরকার কোন কোন দিকে ব্যর্থ হয়েছে এবং মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী কোন দিকটা জোর দেওয়া উচিত একজন নাগরিক হিসাবে আপনার মনে হয়? না, এ তো চোখের জল। অজয় মুখার্জির চোখের জল যদি বিশ্লেষণ করার ক্ষমতা আপনাদের থাকে তাহলে করুন, বুঝতেই পারবেন যে মেদিনীপুর কিভাবে বঞ্চিত হয়েছে, বাংলা কিভাবে প্রতারিত হয়েছে এই সব মানুষের কাছে। একেবারেই কথা বলছিলাম শিশির অধিকারী, শুভেন্দু অধিকারীর বাবা, এবং তার বক্তব্য যে এ হলো আমি শিশির অধিকারী। শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে এদিকে এখন শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় আমরা ওদিকে কথা বলছিলাম শিশির কুঞ্জে শিশির অধিকারীর সঙ্গে, যিনি টানা 3 বার সাংসদ হয়েছেন। শিশির অধিকারী, আজ তার মুখে অজয় মুখোপাধ্যায় প্রসঙ্গ। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত মালিক শিশির অধিকারী, কিন্তু এখন শান্তিকুঞ্জের পরিচয় মুখ্যমন্ত্রীর বাড়ি। শিশির অধিকারীর বাড়ি, শুভেন্দু অধিকারীর বাড়ি নাকি মুখ্যমন্ত্রীর বাড়ি, কোনটা আপনার বেশি ভালো লাগে? সবটাই ঠিক, কোনটা বেশি ভালো লাগে? সবটাই ভালো, কোনোটা খারাপ না। বাইরে তো সিকিউরিটি কোনো সেরকম নেই না, সিকিউরিটির দরকার নেই আমাদের, কেন? কিছু প্রয়োজন হয় না, সিকিউরিটির প্রয়োজন হয় না। আমার চতুর্দিকে যারা বসবাস করেন, খালপাড়ের মানুষ, চালাঘরের মানুষ, ওরাই আমার সিকিউরিটি। প্রতিবেশীরা শুভেচ্ছা জানাতে এসেছিলেন। আপনার 90 বছরের একজন বন্ধু, ক্লাসমেট, তিনি এসেছিলেন, আপনার ছেলে মুখ্যমন্ত্রী, সেই গর্বে আপনাকে সম্বর্ধনা জানাতে। এই যে সম্বর্ধনা, শুভেচ্ছা জানাতে এসছে, এটাই কি সাফল্যের মূল আপনাদের পরিবার? হ্যাঁ, তা হতে পারে, নিশ্চয়ই একটা দিক, সেটাও একটা দিক। মানুষ, বহু মানুষ আসছেন, কি বলছেন? বহু মানুষই আসছেন এবং তারা তাদের প্রত্যাশিত কথা বলছেন যে ছেলে মুখ্যমন্ত্রী হতে, মেদিনীপুরের ছেলে মুখ্যমন্ত্রী হতে তারা অনেক বেশি গর্বিত এবং আনন্দিত, এবং মেদিনীপুর বাংলার কাছে মর্যাদা পেয়েছে এবং এই মর্যাদার সুবাদে সারা বাংলা সহ মেদিনীপুরের উন্নয়ন হবে। যখন 12 বছর বয়স শুভেন্দু অধিকারী, তখন 1982 সালে তার বাবা শিশির অধিকারী বিধায়ক হচ্ছেন। সেই 12 বছরের কিশোর আজকে শপথ নিচ্ছে মুখ্যমন্ত্রীত্বে। সেদিনের বিধায়ক 82 সালের শিশির অধিকারী কি এগুলো কল্পনা করতে পারতো বা স্বপ্ন দেখতো? না, এটা তো মমতা ব্যানার্জি আপনার সামনে, টিভি রিপোর্টার, আপনারই টিভি রিপোর্টার, তখন আপনার সামনে মেছেদা একবার বললেন, একবার দীঘাতে বললেন, 2 বার কাঁথিতে বললেন যে আমার উত্তরসূরি শুভেন্দু অধিকারী। আমি এই সব কথা বিশ্লেষণ করতেও চাই না, আর স্মরণও রাখতে চাই না। একটা ভুল পথে আমরা পরিচালিত হয়েছিলাম। তারপরে আমি বেরিয়ে যাওয়ার জন্য বহুবার চেষ্টা করেছিলাম, কিন্তু শুভেন্দুর মুখের দিকে তাকিয়ে বা দিব্যেন্দু এদের মুখের দিকে তাকিয়ে আমি আজকে, আমার ছোট ছেলে এমপি হয়েছে, সবই ঠিক, এদের দিকে তাকিয়ে আমি খুব ড্রাস্টিক অ্যাকশান নিতে পারিনি। শুভেন্দু যে অ্যাকশান নিয়েছে তার পিছনে আমাদের গোটা পরিবার একসঙ্গে আছে। 2006 সালে একসঙ্গে বিধানসভায় গিয়েছিলেন, তখন মাত্র 30টা আসন পেয়েছিল আপনার তৎকালীন দল। সেই কঠিন সময়ে বাবা ছেলে একসঙ্গে গিয়েছেন। 9 সালে দুজন একসাথে এমপি হয়েছেন, 14 সালে একসঙ্গে এমপি হয়েছেন, কিন্তু পথটা আলাদা হয়ে গেছে তার 16 থেকে। কিন্তু আজ তিনি যখন শপথ নিচ্ছেন, বাড়িতে বসে থাকলেও শিশিরবাবু কি মনে করছেন সেখানেই বসে আছেন? হ্যাঁ, তো অত ভিড়ের মধ্যে ঠিক আমি ওখানে আর ডিস্টারবেন্স হতে পারে, আমি সেই জন্য ওখানে যাইনি। ওখানে বহু মানুষ গেছেন, আমি আনন্দিত। আমি আপনাদের টিভিতে বসে দেখেছি সব,
এবং আমি আনন্দিত। কিন্তু আপনি বারবার আমার কাছে খবর আছে প্রধানমন্ত্রীর সভা ব্রিগেডে হলে যেতে চান, এই বয়সে আজকেও যেতে চান। মেজবাবু একটু বলে নিয়ন্ত্রণ করেন বাবাকে যে একটু বাড়ি থেকেই যা কিছু নাকি? মেজবাবু তো নিয়ন্ত্রণ করবেই, নিশ্চয়ই নিয়ন্ত্রণ করবে। তা সেই নিয়ন্ত্রণের চাবিকাঠি ওর কাছে আছে। বাবাকে তো কন্ট্রোল ছেলে করে, তাই করেছে। অকৃতদার থাকাটা আপনি খুব চিন্তায় পড়ে যেতেন, আজকে তো আপনি মনে হয় বলছেন যে অকৃতদার ছিল বলে এত সময় দিতে পারছেন। এটা তো অজয় মুখার্জি, সতীশ সামন্ত, কুমার জানার আশীর্বাদ এবং আমাদের পরিবারের এসব আছে। কেউ সন্ন্যাসী হয়ে যায়, কেউ বিয়ে করে না, এটা অনেক বড় পরিবার। তা এসব ট্র্যাডিশন অনেক আগে আছে, সেই ট্র্যাডিশন ধরে ওর রিফ্লেকশন এসছে। বিশেষ করে অজয় মুখার্জি, সতীশ সামন্ত, কুমার জানা ওকে খুব আশীর্বাদ করেছেন এবং স্বামী বিবেকানন্দ থেকে সুভাষচন্দ্র প্রত্যেকটা ক্ষেত্রে তার চিন্তাধারা আছে, যার জন্যই বিয়েটা করলো না। এখন কি মনে হয় যে উনি মুখ্যমন্ত্রী হবেন? আপনি আগে থেকে ভেবেছিলেন? হ্যাঁ, মুখ্যমন্ত্রী হবে আমি জানতাম। আমি সবসময় জানতাম যে ও দিল্লিতে যদি পৌঁছবার সঙ্গে সঙ্গে সমস্ত লিডার ওর সঙ্গে গোপনে কথা বলে, গোপনে ডেকে নিয়ে কথা বলতে চায়। বড় বড় অফিসার সমস্ত বড় পদে আছে, তারা আলাদা তাকে ডেকে নিয়ে কথা বলতে চান। তাই এখন যার ভিতরে কিছু আছে তাকে ডেকে কথা বলে। সিম্পল থাকেন, 3 তলায় থাকতেন, চৌকাঠে এখানেও একটা তক্তবোস, যারা দেখেছি আমরা অবাক হই। সেটা আপনাকে অবাক করে না? না না, অবাক তো নিশ্চয়ই করবে, কেন করবে না? যা ওর তো অভাব কিছু নেই, ও অনেক ভালোভাবে থাকতে পারত। কিন্তু এইটা নন্দীগ্রাম যুদ্ধই ওকে ওই জায়গায় এনে দিয়েছে। ওই সোফায় শুয়ে থাকে, মাঝে মধ্যে খাটে ঘুমায়, ছোট্ট একটা খাট, আর তাতে ঘুমায়। এই নন্দীগ্রাম যুদ্ধের ফল, পাছে একটা খবর আসবে, উঠে পড়তে হবে চট করে, সেই জন্যই ওই খাটিয়ায় শুয়ে থাকে। নন্দীগ্রামের আগে খেজুরিও তো ছিল, পটাশপুর, খেজুরি, পটাশপুর, উত্তরকাতির, আমাদের দাঁতুন, নারায়ণগড়, সব জায়গায় মানে ভীষণভাবে ঘরছাড়াদেরকে ডরমেটরিতে রাখতেন। হ্যাঁ, ঘরছাড়া অনেক এখানে ডরমেটরিতে রাখতাম। খালপাড়ের বহু বাড়িতে ওরা আসামিরা সব লুকিয়ে থাকতো। কি করে এই ইচ্ছেটা জাগতো আপনাদের পরিবারের? তো উনিও বলেছেন অনেক সময়, শুভেন্দু অধিকারী, আমি পড়াশোনা করে বিদেশে বেড়াতে পারতাম, আমাদের যা পরিবারের অবস্থা, কিন্তু তারপরেও আপনি সব ছেলেকে তো রাজনীতি, ওরা চলে গেল। একা বাপ সব পারে না, একা বাপ সব পারে না। ছেলেদের আমি রাজনীতি দিলাম এবং এই জেলায় যারা রাজনীতি করেছেন তাদের বাড়ির ছেলেটা প্রত্যেকে জিনিয়াস, তাদের বাড়ি থেকে বহু শিক্ষিত ছেলে মেয়ে বেরিয়েছে, কিন্তু পরবর্তীকালে তার সাকসেসার হিসাবে পরিবারের ছেলেকে রেখে যাননি। তা আমার মনে হয়েছিল আমি চোর হই, ডাকাত হই, ভদ্রলোক হই, আমার সাকসেসার হচ্ছে রাজনীতির লোক, সে রাজনীতি করবে। এমনকি ইউনিভার্সিটিতে আমি বহু ইন্টারভিউতে দেখেছি, মেয়েরা বলে রাজনীতিবিদরা খুব বাজে লোক। তারপরে যখন একের পর এক ভালো কাজ করতে থাকি আমি, তখন বহু মেয়ে এসে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে আমাদের রাজনীতিবিদ সম্পর্কে বহু ধারণা। আর রাজনীতিবিদদের সম্পর্কে ধারণা তো একবারে ইতিহাস বদলে দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী। মানে চুরি, ডাকাতি, সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার পরিবার গোটা ইতিহাস বদলে দিলেন। কলকাতার মানুষ, পৃথিবীর মানুষের কাছে দেখালেন কিভাবে ডাকাতি করা যায়, পরের অর্থ কিভাবে লুট করা যায়। চাকরি দিয়ে মশাই টাকা নেয় মানুষের কাছে। অন্নদাতা, কন্যাদাতা, জন্মদাতা, পঞ্চপিতা, আমাদের শাস্ত্রে আছে। চাকরি দেব, টাকা নেব, এবং তারা পরে হেরে যাবে, ফুটপাতে শুয়ে থাকবে। বলছেন চাকরি দুর্নীতি, তারা তো দল বদলের পর ট্রিপল চুরির মতো অভিযোগ শুভেন্দু। না, ট্রিপল চুরি, ট্রিপল তো আমি ট্রিপল তো আমার ঘরের ট্রিপল। উনি যে ত্রিপলের কথা বলছেন, ওনার বাংলায় যত ত্রিপল আছে আমার বাড়িতে অত ত্রিপল থাকে।
রিলিফের জন্য ত্রিপল, গম, চাল, তবুও কেন এগুলো বলতো? কোনো রকমভাবে ফাঁসিয়ে দেওয়া। কবে আপনার গেমখালিতে একটা এসআই হার্ট ফেল করে মারা গেল সিদ্ধার্থবাবুর আমলে, বুদ্ধবাবুর আমলে। এটাকে পরে ওই অ্যান্টি ন্যাশনাল বলে পিআই নাকি যে আইনটা হয়েছিল, সেই আইনে অতদিনের কেস মমতা বার করে পুলিশ অফিসারদের দিয়ে বার করে ওকে আসামি করার চেষ্টা করেছিলেন। এবং থ্যাঙ্কস গড টু প্রিয়দাস মুন্সি, প্রিয়দাস মুন্সি এটা জানতে পারে এবং তৎকালীন হোম মিনিস্টার শিবাজি রাও সম্ভবত কোনো ছিলেন, তাকে বলার পরে ওকে স্ট্রিক্টলি জানিয়ে দেন যে ও করা যাবে না। দুটো আসনের কোনটা ছাড়া উচিত বলে কি পরামর্শ? সেটা ওর ডিসিশন, আমি বলতে পারবো না। আমরা দুটো আসনেই থাকবো। খাতায় কলমে ছাড়লেও দুটোতেই থাকবে? হ্যাঁ, দুটো থাকবে। আপনি রাজনীতি থেকে অবসর নিয়ে নিলেন, কিন্তু এখনো তো রাজনীতিতেই থাকলেন। না, রাজনীতি তো সারা জীবন করেছি, মৃত্যুর পূর্বদিন পর্যন্ত রাজনীতি করতে হবে এবং রাজনীতির সঙ্গে যুক্ত থাকা এই আমাদের। আর কোথায় যাব? একমাত্র ওই বৃন্দাবনে গিয়ে হরির নাম করা ছাড়া আর কিছু নেই। এই বয়সে যতটুকুন পারি সাহায্য করা, এদেরকে সাহায্য করব। ছেলের ব্যাপারে আপনি কতটা আশাবাদী? একদম শেষ কোশ্চেন। না, আমি প্রচণ্ড আশাবাদী। এর আগে তো কোনো মানুষ 7টা দপ্তর মন্ত্রিত্ব করেছে, মিউনিসিপ্যালিটি চালিয়েছে, একটা এত বড় কমার্শিয়াল ব্যাংক, ভারতবর্ষে একটা 1 নম্বর কমার্শিয়াল ব্যাংক, অর্থনীতি ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংক, সে ব্যাংক চালিয়েছে, ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক চালিয়েছে, আপনার বিদ্যাসাগর ব্যাংক তার পরিচালনা ছিল। তাই মানুষ তো পরীক্ষা দিয়েছে, একেবারে শ্যামাপ্রসাদের মতো চিত্তরঞ্জন দাসের মতো ক্যালকাটা কর্পোরেশন ওরা চালিয়েছিলেন বলে সুভাষচন্দ্র, তার ফলে এটা সাকসেসফুল ম্যান হয়েছিলেন। কিছু পরীক্ষা না দিলে অঞ্চল প্রধান কি জানে না, গান্ধীজির মৃত্যু দিবস জানে না, এইসব লোক কেউ চলে যায় পার্লামেন্টে। তাই এ তো তার জন্মবৃত্তান্তই তাকে বলছে সে আরো আগে এগোবে। জন্মবৃত্তান্ত বলছে তিনি আরো এগোবেন। কে বলছেন? শিশির অধিকারী। কার সম্পর্কে? তার মেজপুত্রের সম্পর্কে। আসলে মেজপুত্র শুভেন্দু অধিকারী এই পরিবারের কাছে আলাদা একটা সম্পদ। আমরা কথা বলেছি গায়ত্রী দেবীর সঙ্গে, তার মায়ের সঙ্গে। তিনি বলেছেন রত্নগর্ভা, তিনি বলেছেন তার বাবার ভূমিকার কথা। এই সাধারণ ঘর, যে ঘরেই কিন্তু তার ছোট থেকে বড় হওয়া, 3 তলায় থাকতেন একসময় ছাত্রনেতা, সেদিনের বাড়ির একেবারে দোতলায় নেমে এসেছেন, কিন্তু বাড়ি ঘর সব কিছুই কিন্তু তার সাধারণ। সেই সাধারণ ঘরে থেকেই তার কিন্তু যা কিছু কর্মকাণ্ড। বাড়ি ফিরতে ভালোবাসেন, কিন্তু সেভাবে আর বাড়ি ফিরে আসতে পারেন না। কিন্তু তারই মধ্যে খোঁজখবর নেওয়া, সবার সম্পর্কে তার আনন্দ করা এবং সেই আনন্দের সঙ্গে থাকা, সবটাই কিন্তু তিনি মনে করেন যে তার পরিবার মানে শুধু শান্তিকুঞ্জে থাকা সদস্য নয়, যারা গোটা জেলায় রয়েছেন, গোটা রাজ্যে রয়েছেন, তারাই সেই তাদের জন্য কাজ করার ব্রত নিয়ে তার এগিয়ে যাওয়া। সেই এগিয়ে যাওয়া আজ মুখ্যমন্ত্রিত্বের শপথ নেওয়ার সুযোগ করে দেওয়া। এখন দেখার আগামী দিন শুভেন্দু অধিকারীর কাজ কতটা এগিয়ে রাখে রাজ্যকে, মানুষকে কতটা সুবিধে করে দেয়। শান্তিকুঞ্জের অন্দরমহল থেকে ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।